না না গিন্নি, এত দায়-দায়িত্ব নিতে পারবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। একে আজ 1 মাসের ওপর তোমার মা এসে আমার বাড়িতে আছে। তার খাওয়া, তার পড়ার সব খরচ আমার কাঁধে। তার উপর তো ছোট বোনের বিয়ের সব দায়িত্ব যদি আমার ঘাড়ে এসে পড়ে, তাহলে তো আমি ভারে ভারে চ্যাপ্টা হয়ে যাব। খরচের ভয়ে তুমি ছোট্ট শালীর বিয়ের দায়িত্ব নিতে পারবে না? আর তুমি না কৃষ্ণনগরের রাজ্যের একমাত্র মন্ত্রী। না, পারবো না। একটা মেয়ের বিয়ে দিতে কত খরচ হবে সেটা জানো? হিসেব জ্ঞান তো কিছুই মাথায় নেই, শুধু খরচ করার বুদ্ধিটুকুই আছে। জানি, ভালো করেই জানি। আর তার সাথে এটাও জানি তুমি হলে এই রাজ্যের মহামন্ত্রী। কত প্রতিপত্তি তোমার। এসব প্রতিপত্তি তো প্রজাপতির মতো ডানা মেলে উড়ে গেছে। জানো না কি সামান্য মাইনে পাই আমি? ওইসব মাইনে প্রতিপত্তি প্রজাপতির মতো উড়ে গেছে না শুঁয়োপোকার মতো হেঁটে গেছে? ওইসব গল্প আমাকে শোনাতে শোনাতো। বলি ডান হাতের ঘাটতি তো বাঁ হাতের বাঁকা রোজগারে পুষিয়ে যায়। একেবারে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কোনো বাঁ-হাতের রোজগার নেই আমার। আমি একজন সৎ এবং নিষ্ঠাবান মন্ত্রী। আমার সাদা মনে এতটুকু কাদা নেই। আবার আবার মিথ্যে বলছো, আবার মিথ্যে বলছো। আমি যেন কিচ্ছু জানি না ভেবেছো। বেশি কথা বাড়ালে না হাতে হাড়ি ভেঙে দেবো, এই বলে দিচ্ছি। আরে এটা কে রে? হ্যাঁ, এটা বউ না সত্তর? তবে বাবা বিশ্বাস নেই ওকে, কখন যে কি করে বসে। তার থেকে ছোট শালীর বিয়ের দায়িত্ব নেওয়া অনেক ভালো। কিন্তু কিন্তু তার জন্যও তো পয়সা লাগবে। জমানো পয়সা থেকে খরচ করলে তো পয়সা কমে যাবে। না না, অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। আর কি হলো কি? রাত কত হলো খেয়াল আছে? তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ো। আরে আমি তো আর তুমি নই গো যে খেলাম আর শুলাম। আমার বলে কিনা এই কত কাজ পড়ে। বেশি কাজ দেখিও না তো। দুটো মাত্র প্রাণীর 4টি ভাত ফোটানো আর তরকারি। হ্যাঁ, ভালো বললে তো ভালো বললে। বললি ভাত আর তরকারি রান্না ছাড়া সংসারে কি কোনো কাজ নেই গো? সেই সব কাজ কে করে দিয়ে যায় শুনি? কেন আমিও সংসারে কম কাজ করি না? হ্যাঁ, তোমার কাজ মানে তো গড়িমসি করে বাজার যাওয়া আর পচা ধসা 4টি আনাজ আর মাছ কিনে আনা। তাই আর বেশি কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, আমার সময় হলে শোবো, যাও। এই সময় কে আবার দরজা খটখটাচ্ছে? গিন্নি, একবার দরজা খুলে দেখো তো। ওই দেখো, কথা ছিড়ি দেখো। এত রাত্রিরে আমি একলা মেয়ে মানুষ হয়ে গিয়ে দরজা খুলবো আর উনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। ধুত্তুরি। দূর বাবা, কেউ তো নেই। আরে দেখো দেখো, ভালো করে দেখো। যদি কেউ নাই থাকবে তাহলে দরজায় আওয়াজ করলোটা কে? সে আমি কি করে বলবো? দরজায় আওয়াজ হলো, দরজা খুললাম, কাউকে দেখতে পেলাম না, তাই আবার দরজা বন্ধ করে শুয়ে পড়ছি। ব্যাস, আমার কাজ শেষ। ও, এ তো আচ্ছা আপদ হলো দেখছি। যাও গিয়ে দেখো। আমি পারবো না, দেখতে হলে তুমি দেখো। আমিও পারবো না। এই তো আচ্ছা জ্বালা হলো। তোমায় আর একলা যেতে হবে না, আলো নিয়ে আমিও যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে, এবারেও তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে না মনে হয় কোনো শয়তান এসে না এই মাঝ রাত্রিরে আমাদের সঙ্গে মশকরা করছে, জানো? বেটাকে ধরতে পারলে না লাঠি দিয়ে ঠ্যাং খোড়া করে দেবো একেবারে। এসো তো আমার সঙ্গে। এই এই কেউ তো নেই গো। কি ভুতুরে কাণ্ড রে বাবা। হ্যাঁ, চলো ভেতরে চলো।
কিন্তু আবার যদি দরজায় কেউ খটখট করে, হ্যাঁ? কানে তুলো দিয়ে ঘুমাবো, তাহলে আওয়াজও পাবো না আর ঘুমের ব্যাঘাতও হবে না। এ কি এই ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড করলো কে? এ কি, দেখো দেখো দেখো। আরে আমাদের পিতল কাঁসার বাসনপত্র, টাকা পয়সার বাক্স, সব কোথায় গেল? হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে কে ঢুকলো? হ্যাঁ, কে চুরি করলো বলো তো? হ্যাঁ, কে চুরি করলো? আরে এ তো শীত কেটে চোর ঘরে ঢুকেছিল। হ্যাঁ, দরজায় শব্দ করে আমাদের ঘরের বাইরে পাঠিয়ে আমাদের সর্বস্ব নিয়ে চলে গেল গো। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো গো। মহারাজ, 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 আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, তো তোমার আবার কি সর্বনাশ হলো গোপাল? কাল রাতে আমার ঘরে শীত কেটে চোরে আমার সর্বস্ব নিয়ে চলে গেছে মহারাজ। চড়ে এসে শীত কেটে সর্বস্ব নিয়ে চলে গেল, হ্যাঁ? আর তুমি সেটা টের অব্দি পেলে না? এত ঘুম তোমার? না না, আমি তখন জেগেই ছিলাম। আশ্চর্য, তুমি জেগে থাকা সত্ত্বেও চোর এসে ঘরে শীত দিয়ে গেল। আসলে হয়েছে কি, হঠাৎ দরজায় খটখট শব্দ, দরজা খুলে দেখি কেউ নেই। দরজা বন্ধ করে যেই আবার শুয়েছি অমনি আবার শব্দ। শেষে আমি আর গিন্নি দুজনে মিলে ঘর থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেও যখন কাউকে না পেয়ে ঘরে গেলাম, তখন দেখি চোরে সব দামি জিনিস নিয়ে পালিয়েছে মহারাজ। কি 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 জিনিস ছিল ঘরে? আগে ওই পেতল কাঁসার বাসনপত্র, কাপড়, শাড়ি, তারপর টাকা পয়সা। ওরে বাবা, এত কিছু ছিল? তা আমি যতদূর জানি একটু গোপালের ঘরে খাবার দাবার ছাড়া আর কিছুই তো থাকে না। হাসছেন তো? আমার কথা শুনে হাসছেন তো? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, আমার মনে হয় এ সমস্ত গল্প বলে গোপাল আপনার কাছ থেকে কিছু সাহায্য চাইতে এসেছে। কল খাটিয়ে আপনাকে পটিয়ে নিতে চায় আর কি। একেবারে বাজে কথা বলবেন না। বাজে কথা? আচ্ছা, এর আগে এরকম কাঁদুনি গিয়ে তুমি মহারাজের কাছ থেকে টাকা পয়সা আদায় করনি? মহারাজ, আমি কিন্তু আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে আসিনি। আমি এসেছি আপনার কাছে নালিশ জানাতে। ঠিক আছে, আজ থেকে না হয় রাতের পাহারা বাড়িয়ে দেব। কিন্তু কিন্তু আমার চুরি যাওয়া জিনিসপত্রের কি হবে? হ্যাঁ হ্যাঁ, চোর ধরা পড়লে তার কাছ থেকেই উদ্ধার হবে। কি ব্যাপার বলা তো, তোমার আবার কি হলো? আর সকালে ওই দোকান খুলে দেখি দোকানে শীত কেটে দোকান থেকে সব মিষ্টি আর টাকা পয়সা চুরি হয়ে গেছে। সে কি? হ্যাঁ মহারাজ, এতদিন ধরে দোকানদারি করছি, এই প্রথম চুরি, তাও আবার এত বড়। আপনি আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে ধনে প্রাণে মারা যাব। হ্যাঁ, এ তো খুব বিপদ হলো দেখছি। কাল রাতে গোপালের বাড়িতে চুরি, তারপর আবার তোমার দোকানে চুরি, আর সবকটাই শীত কেটে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আজ রাত থেকে খুব শক্তপোক্ত পাহারার ব্যবস্থা করো, চোর যেন কোনো মতেই আর চুরি করতে না পারে। যথাজ্ঞা মহারাজ। গোপাল আর ভোলা, তোমরা তোমাদের আবশ্যিক কিছু জিনিসপত্র কেনার জন্য রাজকোষ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যেও। এই শোনো, বলি রোজকার মতো আজকে আর নাক ডাকিয়ে ঘুমিও না। হ্যাঁ? কেন? এই কথা শোনো। বলে কেন? আরে কাল রাতে অত বড় একটা চুরি হলো, চোর যদি আজ রাতে আবার আসে। আরে বাবা, আসতে দাও না। সে বেটা এলেও তো নতুন করে আর কিছু পাবে না, তাই অযথা জেগে না থেকে ঘুমিয়ে পড়ো। একটা কথা মনে রেখো গিন্নি, পুড়ে যাওয়া ছাইয়ে কোনোদিন আগুন ধরে না, বুঝলে? होशियार जागते रहो होशियार जागते रहो।
সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, তো তোমার আবার কি সর্বনাশ হলো? আমার আমার সেই সুন্দর রূপোর কলমটা কাল রাতে চুরি হয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আমার কবিতায় খুশি হয়ে যেটা আপনি আমায় উপহার দিয়েছিলেন সেইটে। সে কি কি করে হলো? তা তো আমি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে দেখি লেখার জায়গায় কাগজপত্র, কালি, দোয়াত সব আগের মতোই আছে, শুধু শুধু রূপোর কলমটাই নেই। আমার মনে হয় জানলা দিয়ে হাত বাড়িয়ে কেউ ওটা তুলে নিয়ে গেছে। চুরি হলো মোর রূপোর কলম, খুব ব্যথা হচ্ছে, তবু নেই যে কোনো মলম। অসহ্য, অসহ্য! এর মধ্যে আবার কাব্য রচনা হচ্ছে। রোজ রাতে এর বাড়ি ওর বাড়ি চুরি হওয়াটা তো অসহ্য হয়ে দাঁড়ালো দেখছি। সেনাপতি, সেনাপতি! আজ্ঞা করুন মহারাজ। কাল রাতে পাহারার ব্যবস্থা করনি? করেছিলাম মহারাজ, প্রতি রাস্তায় প্রত্যেক মোড়ে পাহারার ব্যবস্থা ছিল। তাহলে সভা কবির বাড়ি থেকে রূপোর কলমটা চুরি হয় কি করে? সেটাই তো বুঝতে পারছি না মহারাজ, পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যায়াম করে স্বাস্থ্য মোটা করতে গিয়ে সেনাপতি মাথাটাও মোটা করে ফেলেছে। ওরকম মাথা মোটা সেনাপতি কি আর করবে মহারাজ? সকলকে এক্ষুনি এক্ষুনি রাজসভায় ডাকো। পরপর 2 রাতে 3 জায়গায় চুরি, যা এর আগে এ রাজ্যে কখনো হয়নি। আর সব থেকে বড় কথা, চুরি কিন্তু কোনো সাধারণ প্রজার বাড়ি হয়নি। এ পর্যন্ত যা চুরি হয়েছে তা 2জন রাজকর্মচারী আর ভোলা ময়রার দোকানে। মহারাজ, তাহলে প্রমাণ হলো তো সেদিন চুরির নামে আমি কোনো গল্প দিতে আসিনি। হ্যাঁ, সে হয়তো আসুনি, কিন্তু আমার মনে হয় সব জায়গাতেই চুরি হয়েছে নিজেদের অসাবধানে। মানে অতি সোজা, এই যে এতগুলো চুরি হলো, কই আমার বাড়িতে তো হলো না। কারণ কি দিনে কি রাতে আমি সর্বদা সতর্ক থাকি। গৃহস্থ নিজে যদি সজাগ থাকে তাহলে চোরের সাধ্য কি যে চুরি করে? হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা খুব একটা মন্দ বলনি। তাই আমার প্রস্তাব, এই যে প্রহরীদের অনাবশ্যক খাটিয়ে আর রাত পাহারা দেবার কোনো দরকার নেই। আমার মতো সকলেই যদি সতর্ক থাকে তাহলে আজ থেকে আর কারো বাড়িতে চুরি হবে না। মন্ত্রী মশাই হঠাৎ করে রাত পাহারা তুলে দিতে চাইছে কেন? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। কি মহারাজ, আমি কি ভুল কিছু বললাম? না, একেবারে ঠিক কথাই তুমি বলেছ সেনাপতি। আদেশ করুন মহারাজ। আজ থেকে রাতের পাহারা তুলে দাও। যথা আজ্ঞা মহারাজ। এই তোরা শোন এদিকে, শোন, যার জন্যে তোদের ডেকে পাঠিয়েছি, একটা কাজ করতে হবে তোদের। কি করতে হবে বলে দাও। আজ থেকে মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখতে হবে তোদের। মানে মন্ত্রী মশাইয়ের বাড়িতে কারা যায় কারা আসে সব খবর এনে দিতে হবে তোদের। ঠিক আছে, সব খবর পেয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কাজকর্ম সব ঠিকঠাক করতে পেরেছি তো? আরে করতে পেরেছিস কি বলছিস? এখনো তো কত কাজ করতে হবে তোদের। এখনো কাজ বাকি। কিন্তু আমার যে খুব ভয় করছে মন্ত্রী মশাই। কেন ভয় করছে কেন? রাতের বেলা রাস্তা জুড়ে যে ওই রক্ষীদের পাহারা। মহারাজের কানে মন্ত্র দিয়ে আজ থেকে ওই পাহারা আমি তুলে দিয়েছি। এখন বীরের মতো যাবি আর চোরের মতো চুরি করবি। আজ রাতেই যাবি। তাহলে যা ভেবেছিলাম সেটাই সত্যি। সব কিছুর নাটের গুরু ওই ষড়যন্ত্রী মন্ত্রী। ঠিক আছে, তোরা এখন যা, কাল আবার মন্ত্রীর উপর নজর রাখিস। কাল রাতে
চোরে যে আমাকে ভিখারি করে দিয়ে গেল মহারাজ। এ তো দেখছি ঘোর সংকট। আচ্ছা, কে বা কারা এসব করছে সে সম্পর্কে তোমরা কি কিছু বলতে পারো? আমি তো এখনই বলে দিতে পারি মহারাজ, কিন্তু এখন কিছু বলবো না। বরং এখন এমন কিছু বলবো যাতে করে আসল চোরের সাহস আরো বেড়ে যায়। মহারাজ, চুরির ধরন দেখে কেন জানি না শুধুই মনে হচ্ছে এ কাজ হলো কেলে পচার। হ্যাঁ, কেলে পচা, কিন্তু সে তো এখন চুরি চামারি ছেড়ে দিয়েছে। মহারাজ, বিড়াল যেমন কখনো মাছ খাওয়া ছাড়তে পারে না, তেমনি পাকা চোরও কখনো চুরি ছাড়তে পারে না। আর একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আমাদের যার যার বাড়িতে চুরি হয়েছে সব বাড়িগুলোই কেলে পচার নখদর্পণে। সেনাপতি, এক্ষুনি কেলে পচাকে বেঁধে আনার ব্যবস্থা করো। আমি এক্ষুনি ধরে আনছি মহারাজ। আহা, কি মজা! কার চুরির দায় কার ঘাড়ে গিয়ে পড়লো, হ্যাঁ? কেলে পচাকে ধরে এনেছি মহারাজ। কিরে কেলে পচা, তুই আবার চুরি চামারি শুরু করেছিস? বিশ্বাস করুন মহারাজ, বহুদিন আমি এই কাজ করিনি গো। তাহলে কে করলো বল? আমি কি করে বলবো বলুন তো? শুনলাম তুই নাকি কদিন রাতে বাড়ি ছিলি না। মানে কদিন রাতে আমি তো পাশের গায়ে যাত্রা শুনতে গিয়েছিলাম গো। ওর কোনো কথা বিশ্বাস করবেন না মহারাজ, এক্ষুনি ওকে কারাগারে পাঠাবার ব্যবস্থা করুন। তারপর আমিও দেখবো ওর পেটের কথা বের করতে পারি কিনা। গোপাল দাদা, একদিন তোমার কথাতেই আমি চুরি ছেড়ে দিয়েছি গো। আজ কিনা তুমি আমার বিনা দোষে কারাগারে পাঠিয়ে দিলে গো। ও গোপাল দাদা গো, এ তুমি কি করলে গো? ছাড়ি দাও, আমার ছাড়ি দাও। কি করব বল, আসলে রাঘব বোয়ালকে ধরতে গিয়ে তোকে শুধু টপ করেছি। তবে চিন্তা করিস না, আসল চোরকে ধরে তোকে আমি কারাগার থেকে ঠিক বের করে আনবো। শোন, আজ রাতে সব থেকে বড় ঘাইটা মারতে হবে তোদের। কার বাড়ি শুধু বলে দিন, তারপর দেখবেন কি করি। তোদের আজ যেতে হবে কি বলছো গোপাল? এসব তাহলে আজ রাতে শুধু হাতে নাতে ধরতে দিন, তারপর প্রমাণ হয়ে যাবে পেছন থেকে বসে কে কলকাঠি নাড়ছে। হাতে নাতে ধরতে হলে কি করতে হবে বলো তো? বেশ বেশ ভালো রকম জিনিস চুরি হলো, কি বলিস বটা? সে আর বলতে, আর জিনিস বলে জিনিস, সব ভালো ভালো আর দামি জিনিস। মন্ত্রী মশাই যা খুশি হবেন না। আর খুশির রাতে সবচেয়ে আমাদের ওই ভালো রকম খুশি করে দেবেন। কটারে সামনে যে রক্ষী। এই তোরা কারা? কেউ নই, টুকি কেউ নই। এই ঘটা পালা। পালাবার পথ নেই, জম আছে পিছে। পাজি, শয়তান, আজ আমার বাড়িতে চুরি করতে এসেছিস? কি বলেছিলাম মহারাজ, এসবই বটা ঘটার কাজ। আর এবার শুধু বের করতে হবে পেছনে বসে কে কলকাঠি নাড়ছে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, এই যে জিনিসপত্র সবকিছু বুঝে নিয়ে দয়া করে আমাদের ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, তবে তার জন্য আমি যা যা বলবো তোদের যে তাই তাই করতে হবে। ঠিক আছে, তাই করব। কি করতে হবে বলো? এখন চল নাটের গুরুর বাড়ি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই। কিরে, কাজকর্ম সব ঠিকঠাক হয়েছে তো? একেবারে চকাচক। তাহলে ঝোলা কোথায়? ঝোলা খুলে দেখা কি কি চুরি করে আনলি। ঝোলার বদলে মোটা দড়ি নিয়ে এসেছি, আপনার কোমরে পরিয়ে কারাগারে নিয়ে যাব বলে। মুখ সামলে কথা বলবে গোপাল, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো? জানি তো, বিলক্ষণ জানি।
আমি তো একটা চোরের সঙ্গে কথা বলছি। প্রমাণ করতে পারবে? মহারাজ দেখে যান। দেখুন মহারাজ, সব নিজের চোখে দেখুন। পালাবার পথ নেই, জম আছে পিছে। মন্ত্রী, তাহলে তাহলে এই জঘন্য কাজ সব তোমার? বলো বলো, সত্যি কথা বলো, না হলে আমি কিন্তু তোমার শুলে চড়াবো। হ্যাঁ মহারাজ, আমার। কিন্তু কেন কেন করলে এমন জঘন্য কাজ? কি করব বলুন, এছাড়া যে কোনো উপায় ছিল না। 1 মাসের ওপর শাশুড়ি এসে রয়েছেন, তার পেছনে 1 কানি খরচ, তার উপর আবার শালিকার বিয়ের খরচ দিতে হবে বলে গিন্নি আবার চাপ দিচ্ছে। তাই বাধ্য হয়ে আমি এই কাজ করেছি। ভেবেছিলাম ধরা পড়বো না, কিন্তু এমন ভাবে যে হাতে হাতে ধরা পড়ে যাব, এ কথা আমি ভাবতে পারিনি মহারাজ, এ কথা আমি ভাবতে পারিনি। মহারাজ, ও মহারাজ, কতবারই তো আমার কত দোষ নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন, আর একবার নয় ক্ষমা করে দিলেন। চুপ, একেবারে চুপ। চুরি করে আবার ক্ষমা চাওয়া হচ্ছে? না 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 না, কোনো ক্ষমা নেই। রক্ষীরা, একে কারাগারে নিয়ে যাও, কাল সকালে এর বিচার হবে। আর কারাগারে এনাকে পুরে দিয়ে কেলে পচাকে মুক্তি দিয়ে দিও। আহা, বেচারা বিনা দোষে কষ্ট পেল গো। সত্যি গোপাল, তোমার দূরদর্শিতার কোনো তুলনা নেই। সত্যি তুমি ধন্য, ধন্য গোপাল।